আমার যে পিওরেস্ট থট মানে সাবলাইম থট বা নভেল থট লফটি থট যেগুলা সেইগুলোর অ্যাঙ্কর হচ্ছে, সেগুলোর অ্যাঙ্কর হিসেবে কাজ করে এই প্রকৃতি আমার জন্য, ঠিক আছে। এবং এটা আমার গাইড, এই প্রকৃতি আমাকে ডিরেক্টও করে, প্রকৃতি আমার গাইড এবং গার্ডিয়ান অফ মাই হার্ট, এবং আমার হৃদয়ের গার্ডিয়ান হিসেবে এই প্রকৃতি কাজ করে। অ্যান্ড অল অফ মাই মোরাল বিং, আমার সব যত ভালো কিছু আছে সবগুলোকেই প্রকৃতি গাইড করে, বুঝতে পারছো। এর পরের স্টেপে কবি বলবে যে তার বোন, যে ছোট বোন ডরথিকে যে নিয়ে যে সেকেন্ড ট্যুরে সে গেছে, ডরথিকে উদ্দেশ্য করে সে কিছু কথা বলবে, যেটা আমরা আজকে জানবো। এবং এটা দ্রুত শেষ করার পর আমি আরও কিছু স্ক্রিন রেডি করছি, তোমরা হয়তো সাইডে দেখতে পারতেছো, ওগুলাকে একটু তোমাদের সামনে রিডিং করে শোনাতে হবে, যাতে করে তোমাদের উপকার হয়। দেখো, আজকের ক্লাস হচ্ছে নর পারচান্স, পারসন্স মানে হচ্ছে পারহ্যাপস, বুঝতে পারছো, নর পারসন্স, তাহলে পারসন্স মানে হচ্ছে পারহ্যাপস, এটা মনে রাখবা। আচ্ছা, এটা একটু মার্ক করে দিই আমি। দেখো, নর পারসন্স, পারচান্স, ইফ আই ওয়ার নট, দাস মানে এভাবে, এটা তোমরা জানো যে দাস মানে এভাবে, ঠিক আছে, দাস। ওকে, সো ইফ আই ওয়ার নট দাস টট, should I the more suffer my genial spirits of decay? দেখো, genial spirits মানে হচ্ছে হ্যাপিনেস, মাই হ্যাপিনেস অ্যান্ড কাইন্ডনেস, আমার পার্সোনাল হ্যাপিনেস অ্যান্ড কাইন্ডনেস টু ডিকে। দেখো, সে নর্মালি বলতে চাচ্ছে যে ইফ আই ওয়ার নট দাস টট, যদি আমি এইভাবে না শিখতাম প্রকৃতি থেকে এভাবে যদি না শিখতাম, এর আগে যতগুলো কথা বলছে, প্রকৃতিকে আমি একবার গাইড বানাচ্ছি, একবার গার্ডিয়ান বানাচ্ছি, আমার চিন্তার, আমার ভাবনার এবং আমার হৃদয়ের এবং আমার সমস্ত ভালো কাজের, এইগুলো যদি আমি না শিখতাম প্রকৃতি থেকে, বুঝতে পারতাম, তাহলে আমার যে মাই জেনিয়াল স্পিরিটস টু ডিকে, তাহলে আমি কি করতাম, তাহলে আমি আমার যে এই হ্যাপিনেস ছিল বা মানে জেনিয়াল স্পিরিট দ্বারা হ্যাপিনেস এবং কাইন্ডনেস অফ আ হিউম্যান লাইফ, এটাকে বোঝায়, তো এগুলো ডিকে হয়ে যেত, এগুলো রুইন হয়ে যেত, এটা বলতেছে। ওই এর উপরের লাইন থেকে এখান থেকে শেষ ভাবনা। এখন তিনি যে কথাগুলো বলবেন সরাসরি তার ছোট বোন ডরথিকে, অর্থাৎ উইলিয়াম ডরথিকে উদ্দেশ্য করে বলবেন। দেখো, ফর দাউ আর্ট, দাউ মানে ইউ, আর্ট মানে আর, এখন তার বোনকে অ্যাড্রেস করতেছে কবি এখন তার বোনকে বলছে ফর দাউ আর্ট, বুঝতে পারছো, ফর দাউ আর্ট। পাওয়ার পয়েন্ট, মাঝে মাঝে ল্যাঙ্গুয়েজ হারাই ফেলি আমি, যে কোন ভাষায় গালি দেবো, বুঝতে পারছো। দেখো কি হয়ে গেল। আচ্ছা, ফর দাউ আর্ট, এটা দেখাতে হবে তোমাদেরকে। দেখো, ফর দাউ আর্ট উইথ মি হিয়ার আপন দ্য ব্যাঙ্কস অফ দিস ফেয়ার রিভার, এটা একদম একটা সহজ কথা, এটা নিয়ে টেনশনের কোনো কারণ। দেখো, ফর দাউ আর, ফর ইউ আর উইথ মি হিয়ার, এখানে আপন দ্য ব্যাঙ্কস অফ দিস ফেয়ার রিভার, এই ফেয়ার রিভার দ্বারা ওয়াই নদী, বুঝতে পারছো, ওয়াই নদী, ফেয়ার রিভার দ্বারা ওয়াই নদী, কারণ তিনি তো ওয়াই নদীর তীরেই তো ঘুরতে আসছেন, ওয়াই ভ্যালিতে ঘুরতে আসছেন। সো ফর দাউ আর্ট উইথ মি হিয়ার আপন দ্য ব্যাঙ্কস অফ দিস ফেয়ার রিভার, আর তুমি এখানে আজকে আমার সঙ্গে এই বিউটিফুল নদীর মানে পারে আমার সঙ্গে আজকে আসো, তুমি আমাকে, ইউ আর গিভিং মি কোম্পানি উইথ দিস বিউটিফুল ব্যাঙ্ক অফ দিস বিউটিফুল ওয়াই রিভার, ওকে, ইউ আর স্ট্যান্ডিং উইথ মি, you are giving me a company, you are giving me your beautiful company, আচ্ছা, in this journey, thou my dearest friend, দেখো তার বোনকে কি বলে সম্বোধন করতেছে, thou my dearest friend, thou মানে you are my dearest friend, so William Wordsworth is addressing his sister Dorothy as his dearest friend, then my dear, again he repeat my dear, then dear friend, again he said that dear friend, so these words indicate that there was the best relationship and friendship between Wordsworth and his sister Dorothy. That's why William Wordsworth, he addressed his sister dearest friend or my dear or dear friend. Okay, these are the addresses for the sister of William Wordsworth, and she is Dorothy. Okay, দেখো, thou my dearest friend, my dear friend, and in thy voice, thy means your, in your voice,
ইন ইউর ভয়েস আই ক্যাচ দ্য টাং অফ মাই ফর্মার হার্ট। আই ক্যাচ দ্য টাং অফ মাই ফর্মার হার্ট। দেখো, ডরথি তো এখন ইয়াং, ডরথি কিন্তু এই মুহূর্তে ইয়াং, আর উইলিয়াম ওয়ারশট ম্যাচিউর, ডরথি ইয়াং। তো আমরা কবিতার উপরে যে এক্সপ্লানেশন জানলাম যে উইলিয়াম ওয়ারশট প্রকৃতিটাকে বিভিন্নভাবে এনজয় করেছেন। কিভাবে? যেমন তার একটা অ্যানিমেল ইন প্লেজার, অর্থাৎ এমন একটা সময় ছিল তার জীবনে, বয়হিস বা চাইল্ডহুড ছিল, যখন সে প্রকৃতিটাকে একটা অ্যানিমেলের মতো এনজয় করতো, না বুঝে ইয়া করতো। তারপর প্রকৃতির বাহ্যিক সৌন্দর্যের প্রেমে পড়তো। তারপর এখন বর্তমান যে স্টেজটা যাচ্ছে, সে পানির কলকলানি শব্দ থেকে সে হিউম্যানিটির গন্ধ পাচ্ছে, সে তার মানুষত্ব বোধ জেগে উঠতেছে। মানুষের যে দুঃখ দুর্দশায় মানুষ সাফার করতেছে পৃথিবী জুড়ে, তাদের দুঃখ দুর্দশার কথা তার মনে পড়তেছে প্রকৃতির দিকে তাকিয়ে তাকিয়ে, প্রকৃতির বিভিন্ন বিউটিফুল সাইট, বিভিন্ন সাইট দেখে দেখে তার মানুষের দুঃখ দুর্দশার কথা তার হৃদয়ে ভেসে উঠতেছে। এটা হচ্ছে ফিলোসফি অফ নেচার। বুঝতে পারছো? এই যে মানে বাই দ্য টার্ম অফ এজ, বাই দ্য টার্ম অফ টাইম, হিজ থট চেঞ্জেস অর দ্য থট অফ এ পারসন চেঞ্জেস। একটা মানুষের চিন্তা পরিবর্তন হয় একটা বিষয় সম্পর্কে। বুঝতে পারছো? যেমন ভালোবাসা একটা শব্দ বা একটা টার্ম, এই ভালোবাসা সম্পর্কে তোমার প্রত্যেকটা বছরে বছরে তোমার ডেফিনেশন চেঞ্জ হতে পারে। অ্যান্ড লাভ নিজেই চেঞ্জেবল, লাভ ইজ চেঞ্জেবল, ভালোবাসা পরিবর্তনশীল। তোমার থেকে একটু সামনে ভালো পেলেই তার দিকে প্রেমিক চলে যাবে, কিন্তু বিবাহ হলে সেটা একটু সম্ভব, খুব কম সম্ভাবনা। এই জন্য বলা হয় যে ম্যারেজ ইজ পার্মানেন্ট, লাভ ইজ চেঞ্জেবল। বুঝতে পারছো? তো যাই হোক, বলতেছিলাম যে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে একই বিষয়ে মানুষের চিন্তার পরিবর্তন হয়। কারণ বয়স কম থাকলে ব্রেনের প্রশস্ততা কম থাকে, এটাকে ইউজ করতে পারি না আমরা প্রপারলি, আবার অন্যভাবে বুঝি, এরকম হয়ে থাকে। তো এখন বলতেছে যে অ্যান্ড ইন দাই ভয়েস আই ক্যাচ দ্য ল্যাঙ্গুয়েজ অফ মাই ফর্মার হার্ট। ফর্মার হার্ট বলতে বর্তমান ডরথি যেমন ইয়াং, উইলিয়াম ওয়ারশটও একসময় ইয়াং ছিল। তো ইয়াং অবস্থায় তার প্রকৃতি সম্পর্কে কী ভাবনা ছিল, কোন ধরনের কথা বলতো, তার এক্সপ্রেশন কীরকম ছিল, এইগুলো উইলিয়াম ওয়ারশটের হৃদয়ে জেগে উঠতেছে। কিসের মাধ্যমে? ইন দাই ভয়েস। অর্থাৎ ইন দাই ভয়েস দ্বারা তুমি এই ডরথির মুখের দিকে তাকিয়ে বা ডরথির ফিজিক্যাল এক্সপ্রেশন দেখে বা ডরথির চিন্তা ভাবনা দেখে, কারণ ডরথি যেহেতু ইয়াং, তো ডরথির ইয়াং ভাবনা দেখে কবির মনে, উইলিয়াম ওয়ারশটের মনে তার ইয়াং সময়ের কথাগুলো সে মনে পড়তেছে। এটাই বলতেছে, ইন দাই ভয়েস আই ক্যাচ দ্য ল্যাঙ্গুয়েজ অফ মাই ফর্মার হার্ট অ্যান্ড রিড মাই ফর্মার প্লেজার্স ইন দ্য শুটিং লাইটস অফ দাই ওয়াইল্ড আইস। শুটিং মানে হচ্ছে এখানে ব্রাইট, শুটিং মানে এখানে গুলি করা নয়, শুটিং মানে হচ্ছে ব্রাইট, উজ্জ্বল। শুটিং লাইটস অফ দাই ওয়াইল্ড আইস, এখানে ওয়াইল্ড আইস দ্বারা ডরথির চোখকে বোঝানো হয়েছে। যেহেতু সে একজন কবি, তার বোনের চোখকে সে হাইলাইট করছে। অনেকগুলো মেয়ে এরকম করে না, তার চোখ সুন্দর হয়, অধিকাংশ সময় চোখের পাতা যে মানুষের খুব বেশি নড়ে, চোখের পাতা কিন্তু তুমি স্থির করে রাখতে পারবে না, তোমার আইলিডস এগুলোকে তুমি মানে কোয়াইট রাখতে পারবে না। কোয়াইট রাখতে পারবা চোখ বন্ধ করে, কিন্তু এমনিতে তুমি চোখের এই আইলিডসগুলোকে তুমি মানে কোয়াইট করে রাখতে পারবে না। তো এই জন্য তার এই যে তার বোনের চোখকে সে ওয়াইল্ড আইস বলতেছে, মানে ব্রাইট আইস। বুঝতে পারছো? অ্যান্ড রিড মাই ফর্মার প্লেজার্স ইন দ্য শুটিং লাইটস অফ দাই ওয়াইল্ড আইস, মানে ডরথি তুমি বর্তমান তোমার এই ইয়াং বয়সে প্রকৃতি দেখে, তোমার চোখ দিয়ে প্রকৃতি দেখে যে একটা আনন্দ পাচ্ছ, যেটা তোমার চোখে ফুটে উঠতেছে, মুখে ফুটে উঠতেছে, তো সেই এই সব কিছুই আমাকে আমার ফর্মার টাইমের কথা মনে করে দিচ্ছে, আমার ইয়াং টাইমের কথা মনে করে দিচ্ছে। এটা হচ্ছে বিষয়। তো উইলিয়াম ওয়ারশট, আফটার অবজার্ভিং দ্য জয়াস movement and expression of his sister Dorothy, he remembered his young time, his past time, okay, that he enjoyed in the same age. বুঝতে পারছো? একই সময় তিনি যেটা এনজয় করেছিলেন। বুঝতে পারছো? Oh, yet a little while may I behold in thee what I was once, may I behold in thee, আমি কি তোমার মাঝে দেখতে পারি what I was once, আমি এক সময় কি ছিলাম। বুঝতে পারছো? Yet a little while মানে কিছু সময়ের জন্য হলেও, মে আই বিহোল্ড ইন দি হোয়াট আই ওয়াজ ওয়ান্স, আমি কি তোমার নজর দিয়ে বা তোমার মাঝে থেকে, তোমার চোখে বা তোমার মাঝে আমি কি আমার ইয়াং সময়টাকে দেখতে পারি, ওই সময়টাকে। বুঝতে পারছো? মাই ডিয়ার সিস্টার অ্যান্ড দিস প্রেয়ার আই মেক,
এবং এই দোয়া আমি করি। আই মেক দিস প্রেয়ার, এর সেন্টেন্সটা হচ্ছে আই মেক দিস প্রেয়ার, আমি এই দোয়া করি। তার মানে এর আগের যে লাইনগুলো গেল যে আমার যে তোমার 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 ভয়েস শুনে এবং তোমার এক্সপ্রেশন দেখে, তোমার চোখের দিকে তাকিয়ে আমি আমার যে ইয়াং অবস্থায় যে আনন্দ, যে প্লেজারগুলো আমি পেয়েছিলাম আমার হৃদয়ে, সেগুলো আমার মাঝে ফুটে উঠতেছে, আমি তোমার চোখে ওইগুলো দেখতে পাচ্ছি। তো আমি কি একবার তোমার তোমার দিকে তাকিয়ে ওই জিনিসগুলোকে আমি কি ওগুলোকে দেখতে পারি আমার ইয়াং সময়টাকে? অর্থাৎ তোমার ইয়াং, অনেক বৃদ্ধ মানুষ বলে না যে আরে তুই যে ইয়াং যা যা করতেছিস সেগুলো আমি আগে করে আসছি বেটা, যে তুই যে স্কুলের স্টুডেন্ট আমি ওটার প্রিন্সিপাল, ঠিক আছে? অথবা এক সময় আমিও ছাত্র ছিলাম, এরকম আমরা বলি না অনেক সময় যে আমিও এক সময় ক্লাস 10-এর স্টুডেন্ট ছিলাম, এখন তো অনার্সে পড়ি। তো সেক্ষেত্রে ট্রেনের অভিজ্ঞতাটা আমার জানা আছে। তো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ তার বোনকে এটাই বোঝাচ্ছে যে আমি তোমার দিকে, তোমার মাঝে কি আমার ইয়াং ইয়াটা দেখতে পারি, এটা তার বলছে মাই মাই ডিয়ার ডিয়ার সিস্টার, বলার পর বলতেছে অ্যান্ড দিস প্রেয়ার আই মেক, যে আমি তোমার জন্য এই দোয়াটা করি। ডরথিকে উদ্দেশ্য করে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ বলতেছে আমি তোমার জন্য এই দোয়াটা করি, দিস প্রেয়ার আই মেক নোয়িং দ্যাট, এটা জেনে যে নেচার নেভার ডিড বিট্রয় দ্য হার্ট, প্রকৃতি ওই হৃদয়কে কখনো ধোকা দেয় না, দ্যাট লাভড হার, যেই হৃদয় প্রকৃতিকে ভালোবাসে, হার মানে প্রকৃতি। এই লাইনটাও মুখস্থ করে নিবা, লেখার সময় কোটেশন হিসেবে ব্যবহার হবে। বুঝতে পারছো যে নেচার নেচার নেভার ডিড বিট্রয়, নেচার নেভার ডিড বিট্রয় দ্য হার্ট দ্যাট লাভড হার। বুঝতে পারছো? নেচার নেভার ডিড বিট্রয় দ্য হার্ট দ্যাট লাভড হার, এগুলো কথা মনে রাখবে। দেখো যে নেচার নেভার ডিড বিট্রয় মানে ডিসিভ, বিট্রয় মানে ডিসিভ করা। প্রকৃতি কখনো ওই মানুষগুলোকে, ওই জিনিসগুলোকে বা ওদেরকে ধোকা দেয় না যারা প্রকৃতিকে ভালোবাসে, যারা প্রকৃতির সংস্পর্শে আসাকে ভালোবাসে। এই কথাটা সে তার বোনকে বুঝাচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। সে যেমন প্রকৃতিকে ভালোবাসে তার বোনকে ওইভাবে বুঝাচ্ছে যে দেখো যে দিস প্রেয়ার আই মেক দিস প্রেয়ার নোয়িং দ্যাট, আমি তোমার জন্য এই দোয়াটা করি বা আমি এই দোয়া করি, এই আশীর্বাদ করি, এটা জেনে যে প্রকৃতি তার প্রেমিককে কখনোই ধোকা দেয় না, সোজা কথা। সো নেচার নেভার ডিড বিট্রয় দ্য হার্ট, ওই হৃদয়কে কখনো ধোকা দেয় না, দ্যাট লাভড হার, যে প্রকৃতিকে ভালোবাসে। টিজ হার প্রিভিলেজ, বুঝতে পারছো? মানে এটা হচ্ছে প্রকৃতির স্পেশালিটি। দিস হার মানে এখানে প্রকৃতি, বুঝতে পারছো? এখানে হার মানে ডরথি না। সো টিজ মানে টিজ হার প্রিভিলেজ, মানে দিস ইজ দ্য স্পেশালিটি অফ নেচার। বুঝতে পারছো? Through all the years of this our life to lead from joy to joy. So if you have a good relationship, if you are a lover of nature, so in your entire life nature will make your life joyful. বুঝতে পারছো? lead from joy to joy. So nature, if you love nature lead your life from joy to joy. অর্থাৎ একটার পর একটা আনন্দ তোমার জীবনে আসতেই থাকবে। দুঃখ দুর্দশা এগুলো তোমাকে স্পর্শ করতে পারবে না, যদি স্পর্শও করে প্রকৃতি সেটাকে হিলিং পাওয়ারের মাধ্যমে তোমার এই দুঃখ দুর্দশাকে রিডিউস করে দিবে, এগুলোকে কমাই দিবে। বুঝতে পারছো? সো তাহলে এখান থেকে গুরুত্বপূর্ণ আমরা বিষয় জানলাম যে অ্যান্ড দিস প্রেয়ার আই মেক নোয়িং দ্যাট নেচার নেভার ডিড বিট্রয় দ্য হার্ট দ্যাট লাভড হার, টিজ হার প্রিভিলেজ থ্রু অল দ্য ইয়ার্স অফ দিস আওয়ার লাইফ। তো আমাদের পুরো সারা জীবন ধরে টু লিড ফ্রম জয় টু জয়, তার মানে যারা প্রকৃতিকে ভালোবাসে, যারা প্রকৃতির প্রেমিক প্রেমিকা, তাদেরকে প্রকৃতি কি করে লিড ফ্রম জয় টু জয়, অর্থাৎ এক দিক থেকে আরেক দিকে আনন্দ তাকে দিতেই থাকে। বুঝতে পারছো? এটা মনে রাখবা কিন্তু, অথবা এখান থেকে মুখস্থ করবা যে নোয়িং দ্যাট, অথবা দিস প্রেয়ার আই মেক থেকে এটা পুরোটা এখান থেকে মুখস্থ করবা। বুঝতে পারছো? এটা মুখস্থ করে নিবা, যেটা ইটালিয়ান করে দিলাম এটা মুখস্থ করে নিবা। তারপরের লাইন দেখো, ফর শি ক্যান সো ইনফর্ম দ্য মাইন্ড দ্যাট ইজ উইদিন আস, so impress with quietness and beauty, and so feed with lofty thoughts, that neither evil tongues rush judgments, nor the sneers of selfish men, nor greetings where no kindness is, nor all the dreary intercourse of daily life shall ever prevail against us. তো দেখো, জীবনে চলার পথে মানুষ আমাদেরকে ক্রিটিসাইজ করে, মানুষ আমাদেরকে বাঁকা টেরা এই ধরনের কথা বলে, মানুষ আমাদেরকে খোঁচা দিয়ে কথা বলে, মানুষ আমাদের প্রতি অত্যাচার, রাশ জাজমেন্ট, আমাদের প্রতি অত্যাচার করে। তো কবি বলতেছে দেখো, আমার বোন তার বোনকে বলছে ডরথি শোনো, প্রকৃতি তার সঙ্গে কখনোই ধোকা দেয় না, ধোকা করে না যে তাকে ভালোবাসে। এটা হচ্ছে প্রকৃতির একটা সম্মানের বিষয়, স্পেশাল একটা দিক প্রকৃতির। তো এই কারণেই প্রকৃতি তার প্রেমিক প্রকৃতি সারা জীবন
তার প্রেমিক প্রেমিকাদেরকে সুখ থেকে সুখের প্রান্তরে নিয়ে যায়, অর্থাৎ আনন্দ দিয়ে যায় প্রকৃতি, জয় দিয়ে যায়, ফ্রম জয় টু জয়। বুঝতে পারছো? এই জন্য ফর শি ক্যান সো ইনফর্ম দ্য মাইন্ড, শি মানে নেচার, ফর শি ক্যান সো ইনফর্ম দ্য মাইন্ড দ্যাট ইজ উইদিন আস। তো এই কারণেই আমাদের মাঝে যেই হৃদয়টা আছে এটাকে কি করতে পারে, ইনফর্ম করতে পারে প্রকৃতি। সো ইমপ্রেস উইথ কোয়াইটনেস অ্যান্ড বিউটি, তার যে নীরবতা এবং সৌন্দর্য দ্বারা প্রকৃতি আমাদেরকে ইমপ্রেস করতে পারে, এই পাওয়ারটা প্রকৃতির আছে। অ্যান্ড সো ফিড উইথ লফটি থটস, এবং আমাদের হৃদয়কে পরিপূর্ণ করতে, এখানে ফিড মানে পরিপূর্ণ করা, মানে খাওয়ানো নয়। সো ফিড উইথ লফটি থটস, লফটি মানে নোবেল থটস, নোবেল চিন্তাভাবনা, এবং আমাদের হৃদয়কে ভালো চিন্তাভাবনায় পরিপূর্ণ করে। এমন চিন্তাভাবনায় আমাদের হৃদয়কে গড়ে তুলে একটা আদর্শ দিয়ে। কারণ নেচার, উইলিয়াম ওয়ারশট আইডিয়ালাইজেস নেচার, নেচারকে তিনি আইডিয়াল হিসেবে ব্যবহার করেছেন প্রকৃতিকে। তো প্রকৃতি তার সৌন্দর্য এবং কোয়াইটনেস দ্বারা আমাদের হৃদয়কে এমন খুব নবেল সুন্দর সুন্দর চিন্তাভাবনা দ্বারা পূর্ণ করে যে দ্যাট নিদার ইভিল টাংস, কোনো খারাপ কথা, রাশ জাজমেন্ট, কোনো অন্যায় অত্যাচার, ভুল বিচার আমাদের বিরুদ্ধে জীবনে চলার পথে, নট দ্য সিনিয়র্স অফ সেলফিশ ম্যান, কোনো স্বার্থপর মানুষের কোনো আঘাত বা কোনো দুঃখ কষ্ট, নর গ্রিটিংস হোয়ার নো কাইন্ডনেস ইজ, যেখানে কোনো কাইন্ডনেস নেই, ঠিক আছে, বা কোনো গ্রিটিংস নেই, নর অল দ্য ড্রেরি ইন্টারকোর্স অফ ডেইলি লাইফ, আর সমস্ত মানে ডেইলি লাইফ মানে প্রেজেন্ট লাইফের বা দৈনিক জীবনের ইন্টারকোর্স বলতে এখানে চলাফেরা, বা ড্রেরি মানে এখানে বলতেছে টায়ার্ডনেস বা দুঃখ কষ্ট, এরকম সময়ে শ্যাল নেভার প্রিভেল এগেনস্ট আস। তো বলতে চাচ্ছে যে প্রকৃতি তার সৌন্দর্য এবং কোয়াইটনেস দ্বারা আমাদের হৃদয়দেরকে তার প্রেমিকদের হৃদয়ে এমন ভালো ভালো চিন্তা সৃষ্টি করে দেয় যে কোনো খারাপ ভাষা, কোনো অন্যায় অত্যাচার, কোনো স্বার্থপর মানুষের দেওয়া খোঁচা, কোনো মানে এক কথায় দুঃখ কষ্ট, ডেইলি জীবনের আঘাত, এগুলো কোনো কিছুই আমাদের বিরুদ্ধে কাজ করতে পারবে না, মানে আমাদের ক্ষতি করতে পারবে না। আমাদের বলতে কি, যারা প্রকৃতিকে ভালোবাসে তাদের ক্ষতি করতে পারবে না। কেন? কারণ প্রকৃতি ওই তার প্রেমিকদেরকে লিড ফ্রম জয় টু জয়, অর্থাৎ নিত্য নতুন আনন্দ দিয়ে থাকবে তার কোয়াইটনেস এবং বিউটির মাধ্যমে। বুঝতে পারছো? তার মানে লোকে তোমাকে মন্দ বললো, তোমার মুড খারাপ হয়ে গেলো, নো প্রবলেম, প্রকৃতির কাছে যাও, মুড ভালো হয়ে যাবে। বা কেউ তোমাকে দাম দিচ্ছে না, করতেছে, দাও প্রকৃতির ছায়া যাও, প্রকৃতি তোমাকে ভালো ছায়া দান করবে, তার সৌন্দর্য দিয়ে তোমাকে হিল করবে। এটা হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের চিন্তা ভাবনা। বুঝতে পারছো? এই জন্য বলছে শ্যাল নেভার, এই যে কথাগুলো বললো যে ইভিল টাংস বা রাশ জাজমেন্টস, এগুলো কোনো কিছুই শ্যাল এভার প্রিভেল এগেনস্ট আস অর ডিস্টার্ব আওয়ার চেয়ারফুল ফেথ, আমাদের এই চেয়ারফুল ফেথকে ডিস্টার্ব করতে পারবে না। প্রকৃতির প্রতি যে আমাদের একটা চেয়ারফুল ফেথ, এটাকে ডিস্টার্ব করতে পারবে না। দ্যাট অল হুইচ উই বিহোল্ড ইজ ফুল অফ ব্লেসিং, কারণ প্রকৃতিতে আমরা যাই দেখি না কেন, দ্যাট অল হুইচ উই বিহোল্ড ইজ ফুল অফ ব্লেসিংস। কেন? প্রকৃতিতে আমরা যতগুলো কিছু যা কিছুই দেখি না কেন সবগুলো ব্লেসিং দ্বারা পরিপূর্ণ। কেন রে? কারণ প্রকৃতিতে সবকিছু ব্লেসিং দ্বারা পরিপূর্ণ হওয়ার কারণ কি? কারণ দ্য এক্সিস্টেন্স অফ গড ইজ মিক্স ইন দ্য নেচার। বুঝে আসছে? কারণ নেচার ইজ দ্য শেপ অফ গড, আমরা তো গডকে দেখতে পারবো না। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ বিলিভস দ্যাট নেচার ইজ দ্য শেপ অফ গড, প্রকৃতিটা হচ্ছে গডের আকৃতি একটা, ওটা ধরে নেওয়া হয়। তো প্রকৃতির প্রত্যেকটা দিকে অল থিংসে গডের আকৃতি মিশে আছে বা গডের অস্তিত্ব মিশে আছে। তাহলে প্রকৃতিটা গডের অস্তিত্ব মিশে থাকার কারণে ব্লেসিং মানে ফুল অফ ব্লেসিংস। তো দ্যাটস ওয়াই কোনো খারাপ শব্দ, দুঃখ কষ্ট, কারো দেওয়া আঘাত, কারো হিংসা, অন্যায় অত্যাচার, কোনো স্বার্থপর মানুষের কোনো আঘাত, এগুলো আমাদের ক্ষতি করতে পারবে না। কারণ আমরা প্রকৃতিকে ভালোবাসি, আর প্রকৃতিকে যারা ভালোবাসে, প্রকৃতি তাদেরকে সারা জীবন আনন্দ দিয়ে যায়। বুঝতে পারছো? এবং আমাদের মানুষের দেওয়া দুঃখ কষ্টের কারণে বা পার্থিব জীবনের দুঃখ কষ্টের কারণে প্রকৃতির প্রতি আমাদের এই ভালোবাসায় কোনো সমস্যা ক্রিয়েট হবে না। এটা আমাদের কোনো সমস্যা ক্রিয়েট করতে পারবে না। দ্যাট অল, কারণটা কি? দ্যাট অল হুইচ উই বিহোল্ড ইজ ফুল অফ ব্লেসিংস, কারণ প্রকৃতিতে আমরা যাই দেখি না কোনো সবগুলো হচ্ছে ফুল অফ ব্লেসিংস। এই কথাটার ফুল অফ ব্লেসিংসের ব্যাখ্যা হচ্ছে যে যেহেতু নেচার ইজ দ্য শেপ অফ গড অথবা দ্য এক্সিস্টেন্স অফ গড ইজ মিক্সড এভরিহোয়ার, সেক্ষেত্রে এই যে প্রকৃতির দিকে
তাকালেই আমাদের যত যন্ত্রণা আছে এগুলো দূর হয়ে যাবে। বুঝতে পারছো? এটা দেয়ার ফর, এই যে এগুলো তার বোনকে বোঝানোর পর, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এই কথাগুলো তার বোনকে বোঝানোর পর বলতেছে দেয়ার ফর মানে কি, দ্যাট ইজ হোয়াই, দেয়ার ফর মানে দ্যাট ইজ হোয়াই লেট দ্য মুন শাইন অন দি ইন দাই সলিটারি ওয়াক। তো যখন তুমি একা পথে চলো বা একা থাকো, লেট দ্য মুন শাইন অন দি, লেট দ্য মুন বিম ফল অন ইউ। সে তার বোনকে বলতেছে শোনো, ওই চাঁদের আলোকে, চাঁদের কিরণকে তোমার উপর পড়তে দাও, তাতে কি হবে, চাঁদের সঙ্গে তোমার একটা সম্পর্ক তৈরি হয়ে যাবে। দেয়ার ফর দ্যাট ইজ হোয়াই লেট দ্য মুন শাইন অন দি ইন দাই সলিটারি ওয়াক অ্যান্ড লেট দ্য মিস্টি মাউন্টেন উইন্ডস বি ফ্রি টু ব্লো এগেনস্ট দি। সিম্পলি স্পিকিং, লেট দ্য ব্রিজ মানে কিন্তু মানে ঠান্ডা হাওয়া, যেটা উইন্টারে প্রবাহিত হয়, মানে যেটা পাহাড় থেকে এগুলো থেকে আসে। সো লেট দ্য ব্রিজ ব্লো অন ইউর বডি, লেট দ্য ব্রিজ ব্লো অন ইউ, লেট দ্য মুনবিম ফল অন ইউ ডিউরিং ইউর সলিটারিনেস। তো তার বোনকে সেই জন্য বলতেছে যে দেখো, প্রকৃতিকে ভালোবাসলে প্রকৃতি তার প্রেমিকদেরকে কখনো ধোকা দেয় না, এজন্য শোনো আমার বোন, তুমি কি করো, চাঁদের আলোকে তোমার উপর পড়তে দাও এবং এই যে ব্রিজ ঠান্ডা হাওয়াকে তোমার দেহে প্রবাহিত হতে দাও। বুঝতে পারছো? এই জন্য এই লাইনগুলোকে মার্ক করে দেই, এগুলো একটু পড়ে নিবা। বুঝতে পারছো? দেয়ার ফর লেট দ্য মুন শাইন অন দি ইন দাই সলিটারি ওয়াক অ্যান্ড লেট দ্য মিস্টি মাউন্টেন উইন্ডস বি ফ্রি টু ব্লো এগেনস্ট দি। মানে সংক্ষিপ্তভাবে বলতে গেলে যে এই যে পাহাড়ি অঞ্চলগুলো থেকে বা এই ন্যাচারাল সাইডগুলো থেকে যে বাতাস প্রবাহিত হচ্ছে, এগুলোকে তোমার দেহে স্পর্শ করতে দাও, তোমার দেহে প্রবাহিত হতে দাও, চাঁদের আলো তোমার দেহে পড়তে দাও। তাহলে কি হবে রে, এই প্রকৃতির সঙ্গে, এই প্রকৃতির বাতাস তোমার অস্তিত্বে মিশে যাবে, তোমার নিঃশ্বাসে মিশে যাবে, তোমার সঙ্গে প্রকৃতির একটা গুড রিলেশনশিপ তৈরি হবে, আর এই প্রকৃতি তোমাকে আজীবন ডিলাইট করে যাবে। বুঝতে পারছো? তারপর বলছে অ্যান্ড ইন আফটার ইয়ার্স, মানে পরবর্তী বছরে, ইন লেটার ইয়ার্স, when this wild ecstasies shall be matured into a sober pleasure, এবং কিছু বছর পর যখন এই যে ওয়াইল্ড সাইডগুলো এগুলো যখন ম্যাচিউর হয়ে যাবে এবং একটা প্লেজারে পরিপূর্ণ হয়ে যাবে, তখন কি হবে, when thy mind shall be a ম্যানশন মানে একটা ছোট্ট লিটল হাউস, এটা জানো তোমরা, ম্যানশন মানে একটা লিটল হাউস। দেখো, and when thy mind shall be a mansion for all lovely forms, তখন মানে তুমি যদি এই কাজগুলো করো, চাঁদের আলো তোমার গায়ে পড়তে দাও এবং তুমি প্রকৃতির বাতাস তোমার দেহে প্রবাহিত হতে দাও, অর্থাৎ তুমি তোমার সঙ্গে যদি প্রকৃতির একটা প্রেম সম্পর্ক থাকে, ভালো সম্পর্ক থাকে, তাহলে আমি প্রকৃতি থেকে যা অর্জন করেছি, প্রকৃতির বিউটিফুল ইমেজেস, বিউটিফুল সাইট আমার ব্রেনে যেমন আছে, আমার মস্তিষ্কে যেমন আছে, আমি যেমন ভালোবাসি, তোমার হৃদয়েও একটা কি হবে রে, প্রকৃতির যত সুন্দর সুন্দর দিক আছে এগুলোর একটা সুন্দর হাউস হয়ে যাবে তোমার হৃদয়। অ্যান্ড when thy mind shall be a mansion for all lovely forms, তোমার মনটা কি হয়ে যাবে, তোমার মন কি হয়ে যাবে রে, যে সুন্দর সুন্দর কিছু ইমেজের একটা লিটল হাউস হয়ে যাবে, ম্যানশন হয়ে যাবে। বুঝতে পারছো? কখন? কিছু বছর পরে। বলো ইনজামানুল। ভাইয়া এই যে আপনার স্ক্রিনে আছে when they mind আর বই আছে when they is wild, এর আগের লাইনে তো ওয়াইল্ড আছে। ও বইয়ে মানে মূল বইয়ে। হ্যাঁ ভাইয়া মূল বইয়ে। তাহলে এখানে আমি যেহেতু গুগল থেকে নিয়েছি তো আপডাউন হতে পারে অথবা প্রিন্টে, সমস্যা নেই। এই দিক দিয়েও কবিতার লাইনের মিল আছে, তুমি একটু খেয়াল করে দেখো, ভুল নাও হতে পারে। আচ্ছা, when thy mind shall be a mansion for all lovely forms, forms মানে হচ্ছে shape, all lovely forms of nature। তাহলে কিছু বছর পর তুমি এখন যদি আজকে প্রকৃতির সঙ্গে সম্পর্ক করো, তাহলে তোমার এই সম্পর্কের গভীরতা যখন বাড়বে, প্রকৃতির সঙ্গে সম্পর্ক বাড়বে, তো কিছু বছর পর, এর আগের স্ক্রিনে যেটা দেখলাম যে কিছু বছর পর তোমার হৃদয়টা একটা কি হবে, ছোটোখাটো ঘর হয়ে যাবে, ম্যানশন হয়ে যাবে। কিসের? যত প্রাকৃতিক লাভলি যে পিকচারগুলো আছে, ইমেজ আছে, এইগুলোর। দাই মেমোরি বি অ্যাজ এ ডুয়েলিং প্লেস, তোমার স্মৃতি হয়ে যাবে কি, দাই মেমোরি, তোমার স্মৃতি, বি অ্যাজ এ ডুয়েলিং প্লেস, একটা বসবাস করার জায়গা হয়ে যাবে। ফর অল সুইট সাউন্ডস, কাদের জন্য রে? সমস্ত মিষ্টি শব্দ, সুরের জন্য, অ্যান্ড হারমোনিস, এবং ফর অল সুইট সাউন্ডস অ্যান্ড হারমোনিস, প্রত্যেকটা মিষ্টি গান এবং সুরের জন্য। কি বুঝলা? তো
তো কিছু বছর পর তোমার হৃদয়টা সুন্দর সুন্দর প্রাকৃতিক ইমেজের একটা ঘর হয়ে যাবে, এবং তোমার স্মৃতিতে কি থাকবে রে, তোমার স্মৃতি এমন একটা জিনিস হবে যে মিষ্টি গান এবং সুরের একটা বসবাস করার প্লেস হয়ে যাবে। অর্থাৎ তোমার হৃদয়েও সেই জিনিস চলবে যেটা আমার হৃদয়ে বর্তমান চলতেছে। এখন তুমি ইয়াং না, সময় লাগবে। আহ দেন ইফ সলিটিউড, সলিটিউড মানে একাকিত্ব, অর ফিয়ার অথবা ভয়, অর পেইন অথবা ব্যথা, অর গ্রিফ অথবা শোক, শুড বি দাই পর্শন, তখন তোমার এগুলো একটা অংশ হবে। উইথ হট হিলিং থটস অফ টেন্ডার জয় উইল্ড দাউ রিমেম্বার মি। তো যখনই তোমার 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 এরকম হৃদয়ে এই যে কোন একাকিত্ব অথবা ভয় অথবা পেইন, তার মানে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ বলছে একদিন তো আমি মারা যাব, আমি তো এখন, তুমি তো ইয়াং আছো, তুমি তো আমার আগে মরবা না, তো আমি যখন মরে যাব, আমি যখন থাকবো না এখানে, যখন তুমি তুমি একা হয়ে যাবা, ইফ সলিটিউড, যদি একাকিত্ব অথবা ফিয়ার ভয় অথবা ব্যথা অথবা শোক, শুড বি দাই পর্শন, এগুলো যদি তোমার জীবনের একটা অংশ হয়, পর্শন অর্থাৎ তোমাকে যদি এগুলো আক্রমণ করে, একাকিত্ব অথবা ভয় ব্যথা এগুলো যদি আক্রমণ করে, উইথ হট হিলিং থটস অফ টেন্ডার জয় উইল্ড দাউ রিমেম্বার মি, তাহলে কি করবা তুমি এই সমস্ত হিলিং থটস, অর্থাৎ হিল মানে কি করা রে, কিউর করা, এই চিন্তা ভাবনা নিয়ে অফ টেন্ডার জয়, টেন্ডার জয়ের উইল ইউ রিমেম্বার মি, তুমি কি আমাকে স্মরণ করবা, যে আমি যখন থাকবো না, যখন তোমাকে এরকম একা হয়ে যাবা, তুমি একাকিত্ব ফিল করবা, ব্যথা ফিল করবা, এই সমস্ত তোমাকে তোমার জীবনের একটা অংশ হবে, তখন কি তুমি হিলিং থটস নিয়ে এই তোমার ভাইকে তুমি রিমেম্বার করবা, স্মরণ করবা, উইল ইউ রিমেম্বার মি, তুমি কি আমাকে স্মরণ করবা, অ্যান্ড দিস মাই এক্সহর্টেশনস, আর এটাই হচ্ছে আমার প্রার্থনা, এটাই হচ্ছে আমার প্রার্থনা, যে আমি যখন থাকবো না, তুমি যখন এরকম দুঃখ দুর্দশা পড়বা, তখন অথবা এই প্রকৃতিতেই ঘুরতে আসবা, তখন কি আমার অনুপস্থিতিতে তুমি আমাকে স্মরণ করবা, তোমার এই ভাইকে কি স্মরণ করবা, অ্যান্ড দিস মাই এক্সহর্টেশনস, আর এটাই হচ্ছে আমার প্রার্থনা। তারপর হচ্ছে আবার বলছে নর পারচান্স অথবা পারহ্যাপস ইফ আই শুড বি হোয়ার আই নো মোর ক্যান হিয়ার দাই ভয়েস, যদি আমি সেখানেই থাকি যেখান থেকে দাই ভয়েস, তোমার কণ্ঠ আমি শুনতে পারবো না, তার মানে আমি কবরে থাকবো, মারা যাব, গ্রেইভে থাকবো। পারহ্যাপস বলতেছে, পারহ্যাপস ইফ আই শুড বি হোয়ার আই নো মোর ক্যান হিয়ার দাই ভয়েস, যদি আমি সেখানেই থাকি যেখান থেকে আমি আর তোমার ভয়েস শুনতে পারবো না। নর ক্যাচ ফ্রম দাই ওয়াইল্ড আইস দিস গ্লিমস অফ পাস্ট এক্সিস্টেন্স, যেখানে শুয়ে থেকে আমি তোমার চোখের দিকে তাকিয়ে আমার অতীতের অস্তিত্ব আমি খুঁজে পাবো না। যেমন আজকে তোমার চোখের দিকে তাকিয়ে আমি আমার ইয়াং সময়ের কথা স্মরণ করতেছি, হয়তো এমন এক জায়গায় আমি থাকবো, অর্থাৎ মরে যাব, কবরে থাকবো, সেখান থেকে আমি তোমার চোখের দিকে তাকিয়ে গ্লিমস অফ পাস্ট এক্সিস্টেন্স, এই যে পাস্ট এক্সিস্টেন্সের গ্লিমস আমি দেখতে পারবো না, একটা ঝলক দেখতে পারবো না। ইফ আই শুড বি হোয়ার আই নো মোর ক্যান হিয়ার দাই ভয়েস নর ক্যাচ ফ্রম দাই ওয়াইল্ড আইস দিস গ্লিমস অফ পাস্ট এক্সিস্টেন্স, হয়তো একদিন আমি থাকবো না, মরে যাব, তো কবরে শুয়ে শুয়ে আমি হয়তো তোমার ভয়েস শুনতে পারবো না, অথবা তোমার চোখের দিকে তাকিয়ে আমার নিজের ইয়থ বা ইয়াং টাইমের কথা স্মরণ করতে পারবো না। বুঝতে পারছো? উইল্ড দাউ দেন ফরগেট, তুমি কি তখন ভুলে যাবা, উইল ইউ দেন ফরগেট, তুমি কি তখন ভুলে যাবা, দ্যাট অন দ্য ব্যাঙ্কস অফ দিস ডিলাইটফুল স্ট্রিম উই স্টুড টুগেদার, যে এই সেই বিউটিফুল স্ট্রিম, এই নহরের পাশে দাঁড়িয়ে, এই ওয়াই নদীর পাশে দাঁড়িয়ে তুমি আর আমি একসঙ্গে দাঁড়িয়েছিলাম, এই ওয়াই নদীর পাশে একদিন তুমি আর আমি দাঁড়িয়েছিলাম ওয়াই নদীর পারে, এটা কি তুমি ভুলে যাবা তখন আমার অনুপস্থিতির সময়? ইটস এ প্যাথেটিক লাইন, পিটিফুল। Wilt thou then forget, will you then forget that on the banks of this delightful stream we stood together, যে এই যে প্লেজারেবল বা জয়ফুল স্ট্রিমের পাশে আমরা দুই ভাই বোন একসঙ্গে আজকে দাঁড়িয়ে যেমন আছি, আমি যখন থাকবো না তখন কি তুমি ভুলে যাবা? অ্যান্ড দ্যাট আই সো লং আ ওয়ার্শিপার অফ নেচার, এবং যে আমি দীর্ঘ সময় ধরে একটা কি ওয়ার্শিপার অফ নেচার, সে নিজেকেই, কবি নিজেকেই তার কবিতায় বলছে ওয়ার্শিপার অফ নেচার, এই জন্য এটাও তার টাইটেল হিসেবে ব্যবহার করা হয় যে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ইজ এ ওয়ার্শিপার অফ নেচার, প্রিস্ট অফ নেচার। আচ্ছা, হিদার কেম আনওয়ারিড ইন দ্যাট সার্ভিস, আনওয়ারিড মানে টায়ার্ডলেস, ক্লান্তিহীন, হিদার কেম আনওয়ারিড ইন দ্যাট প্লেস মানে হিয়ার আই কেম টায়ার্ডলেস ইন দ্যাট সার্ভিস, রেদার সে উইথ ওয়ার্মার লাভ, আহ উইথ ফার ডিপার জিল অফ হোলিয়ার লাভ। বুঝতে পারছো?
যে আমি এই জায়গায় যে আসছিলাম, এই প্রকৃতিতে আসছিলাম, যে ওয়ার্মার লাভ, এটা আমার উষ্ণ ভালোবাসা। এখানে প্রকৃতিতে আসতে আমার কোনো ক্লান্তি নেই, প্রকৃতিকে ভালোবাসতে আমার কোনো ক্লান্তি নেই। কারণটা কি? কারণটা হচ্ছে যে আই অ্যাম আ ওয়ার্শিপার অফ নেচার। আমি হচ্ছে প্রকৃতির একজন ইবাদতকারী, উপাসনাকারী, প্রকৃতির উপাসনা করি আমি, উইলিয়াম ওয়ার্শত, দ্য ওয়ার্শিপার অফ নেচার। তো তুমি আমার বোন, আমার অনুপস্থিতিতে তুমি কি ভুলে যাবা যে তুমি আর আমি দুজনে মিলে এই ডিলাইটফুল স্ট্রিমের পাশে দাঁড়িয়েছিলাম? ওকে, তারপরে বলতেছে যে নর উইল্ড দাউ দেন ফরগেট, অথবা উইল ইউ দেন ফরগেট, তুমি কি তখন ভুলে যাবা দ্যাট আফটার মেনি ওয়ান্ডারিংস, many years of absence, these steep woods and lofty cliffs and this green pastoral landscape were to me more dear both for themselves and for my sake. দেখো, সে তার বোনকে উদ্দেশ্য করে বলতেছে যে উইল্ড দাউ দেন ফরগেট, তুমি কি তখন ভুলে যাবা দ্যাট আফটার মেনি ওয়ান্ডারিংস, অনেকগুলো সময় পেরিয়ে যাওয়ার পর, অনেক ঘোরাফেরার পর, অনেক জায়গা ঘোরাঘুরি করে দেখার পর, মেনি ইয়ার্স অফ অ্যাবসেন্স, অনেক বছর আমার অনুপস্থিতিতে, দিস স্টিপ উডস অ্যান্ড লফটি ক্লিপস, এই যে নবেল উডস, নবেল ফরেস্ট, বিউটিফুল ফরেস্ট অ্যান্ড বিউটিফুল ক্লিপস, অ্যান্ড দিস গ্রিন প্যাস্টোরাল ল্যান্ডস্কেপ, প্যাস্টোরাল মানে গ্রাম্য, ল্যান্ডস্কেপ মানে গ্রিন ল্যান্ড, গ্রিন ভূমি, মিডো তৃণভূমি, বুঝতে পারছো, যেটা সবুজ শ্যামল ভূমি। সো দিস গ্রিন প্যাস্টোরাল ল্যান্ডস্কেপ ওয়ার টু মি মোর ডিয়ার, যে এটা আমার কাছে আরও ক্লোজ হয়ে যাবে, আমার অনুপস্থিতিতে এই প্রকৃতি আমার আরও ক্লোজ হয়ে যাবে, বথ ফর দেমসেলভস অ্যান্ড ফর মাই সেক, প্রকৃতির নিজের জন্য এবং আমার জন্য। কারণ আমি যে প্রকৃতির যে ওয়ার্শিপার, আমি যে প্রকৃতির ইবাদতকারী, উপাসনাকারী, বুঝতে পারছো, এটা দিয়ে কবিতাটা শেষ হয়ে যায়। সো কবিতার সর্বশেষ কবিতার বোনকে উপদেশ দিচ্ছি, ডরথিকে উপদেশ দিচ্ছি যে তুমি প্রকৃতির সঙ্গে লেট দ্য মুন শাইন অন দি solitary during your solitary walk and let the breeze blow on your body so that you can create a good relationship with nature. If you do this, and if you can do this, then remember your heart will be a small house of beautiful pictures of nature, lovely pictures of nature, and your memory will be the living place of sweet sounds and harmonies, sounds and music. Okay, then remember when in your life pain will come, grief will come, solitude will come, fear will come, and this will be a part of your life. Will you remember me during that time? Remember, these are my prayers. The poet told his sister that these are my prayers. But perhaps when I will inside my grave, I cannot hear your voice, I cannot look at your eyes, and your eyes, your voice won't remind me about my youth time, about my youthhood. So then will you forget me that we both were standing in the bank of this beautiful river Why? And remember, I do the service of nature, and my service was tireless. And you can say it was a warm love for me, for the sake of nature. Okay, and oh, with far deeper zeal of holier love. So my love is more powerful than holier love, and my love is also holy. My love is for nature. So again he is addressing his sister that will you forget me after so many years, during my absence, when I will be a dead person, I will sleep inside my grave. Remember, many years of absence, these steeps, এই যেখানে আজকে আমরা দাঁড়িয়ে আছি, these steeps, woods and lofty cliffs and these green pastoral lands were to me more dear, এগুলো আমার কাছে আরো ক্লোজ হয়ে যাবে অনেক বছর পর। কেন হবে? both for themselves and for thy sake, ওখানে মাইনা thy sake, both for themselves এবং for thy sake, তোমার জন্য এবং আমার জন্য এই প্রকৃতি আরো কি হয়ে যাবে, আমার কাছে আরো প্রিয় হয়ে যাবে। বুঝতে পারছো? এই ছিল এই কবিতাটা।
উইলিয়াম ওয়ারশথের টিনটার্ন অ্যাবে, বুঝতে পারছো? সো টিনটার্ন অ্যাবেতে তিনি ন্যাচারাল যে প্রকৃতি আছে এগুলোকে তিনি কাব্যিকভাবে প্রেজেন্ট করেছেন। এমন নয় যে তিনি যেভাবে এই কবিতায় বলেছেন আর টিনটার্ন অ্যাবে দেখতে ওই রকম, এমনটা নয়, এটা জরুরি নয়, বুঝতে পারছো? এটা জরুরি নয় যে তিনি যেমনভাবে বলেছেন আর টিনটার্ন অ্যাবেটা ওই রকম। তো কার নেটওয়ার্ক ভালো আছে একটু রিডিং পড়লে আমার মনে হয় ভালো হয়। যদি স্ক্রিনে ক্লিয়ার দেখতে পাও কেউ, ভালো রিডিং পড়তে পারো তাহলে পড়তে পারো। তাসমিয়া রাখি, তোমার বাচ্চা ডিস্টার্ব না দিলে তুমি পড়তে পারো, এই স্ক্রিনটা পড়ো, কবিতাটা আরো ক্লিয়ার হয়ে যাবে। পুরা যে কবিতা পড়লাম 162 লাইন পড়লাম, এটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো ন্যান্সি, তুমি ফ্রি আছো? জি ভাইয়া। পড়ো, স্ক্রিনটা পড়ো দেখি। Warsa's boyhood and the formative years of his life were spent in the midst of nature's beautiful surroundings. This was the period of the love of nature. It was a healthy boy's love of the open air, sunshine, and freedom of the fields. He loved nature with a passion which was all physical without having any trace of intellectual or philosophical association. He haunted the hills and the valleys for sports and bounded over the mountains like a roe. In youth, which was a period of the senses, Warsaw was thrilled and Enchanted. enchanted by the physical beauty of nature. His love of nature in this stage was purely sensuous and emotional. This was characterized by dizzy raptures and acting joys, which replaced his earlier coarser pleasures of his boyhood. These pleasure sights and sounds of nature, the colors and the forms of the objects of nature, roused his sweet sensations and made him very passionate. In the mature years, the poet was blessed with an imaginative faculty and an uplift of his soul. In youth, he did not find any hidden meaning of nature, nor had any philosophy of nature. Now he looks at nature not with a painter's eye, but as a translator who can explain its hidden meaning. Thus, the poet, by seeing the natural phenomena, this experience of the miseries of the world makes him nobler and sympathetic towards the suffering humanity. Now he experiences a kind of spiritual uplift, a sublime thoughts in him. The divine spirit is the soul of the universe, or the spirit of nature that puts the mind in motion and makes the body move. According to Warsaw, this divine spirit is the source and the guiding force of all creations. এই ডিভাইন স্পিরিটটা হচ্ছে গড, বুঝতে পারছো? যেটাকে প্যান্থেইজম বলা হচ্ছে। তাহলে দেখো এখানে তিনটে আমি প্যারা করেছি, অর্থাৎ পুরো কবিতাতে তিনি তিনভাবে নেচারকে এনজয় করেছেন, তুলে ধরেছেন। একটা হচ্ছে ছোট বাচ্চার মতো বা অ্যানিম্যাল, যেমন যেটা আমরা শিখেছি, একটা গরুর বাছুর যেমন দৌড়াদৌড়ি করে, বা হরিণের ছানা যেমন দৌড়াদৌড়ি করে, এই পাহাড়ের ওপর থেকে ওইদিকে, এই নদীর কিনারা থেকে ওইদিকে, না বুঝেই করে সে। এভাবে এটা হচ্ছে বয়হিস, এটা একটা সময়। তারপর ইয়াং এইজের সময় সে প্রকৃতির ন্যাকিড বিউটির প্রেমে পড়েছে, অর্থাৎ যা দেখেছে তার প্রেমে পড়েছে। প্রকৃতির কালার, প্রকৃতির শেপ, প্রকৃতির স্ট্রাকচার, এটা দেখে সে প্রকৃতিকে ভালোবেসেছে, প্রকৃতির প্রেমে পড়েছে। তার একটা সেন্স কাজ করেছে যে এটার প্রেমে পড়া যায়, এটা সুন্দর, এটা ভালো, এটা পিওর, এই কাজটা শো করেছে দ্বিতীয় স্টেজে। এবং লাস্ট স্টেজ যেটা, সেটাতে শুধুমাত্র সে বাহ্যিক সৌন্দর্যের দিকে দেখেনি পৃথিবীর। তার মানে একটা সে পেইন্টারের আই দিয়ে, একজন চিত্রকারকের চোখ দিয়ে সে প্রকৃতি দেখেনি, বরং সে একজন ট্রান্সলেটর অফ নেচার। মানে প্রকৃতি কিছু বলতে চায় তোমাকে। দেয়ার ইজ ফিলোসফি ইনসাইড দ্য নেচার অর ইন দ্য নেচার, there is philosophy in the nature. So he looked at the nature like a translation of the nature, as translator of the nature. প্রকৃতি কিছু বলতে চায়, কিছু তুলে ধরতে চায়। প্রকৃতি তো মনে করে স্পিচলেস, তো কবি প্রকৃতির হয়ে প্রকৃতিকে ট্রান্সলেট করেছে, অর্থাৎ প্রকৃতির ফিলোসফিটা তুলে ধরেছে।
তার মানে এখন সে শুধু প্রকৃতির বাহ্যিক বিউটি দেখে না, অর্থাৎ প্রকৃতির দিকে তাকিয়ে সে সাফারিং হিউম্যানিটির কথা তার স্মরণ হয়, মানুষের সাফারিংয়ের কথা তার মনে হয়, এবং প্রকৃতির দিকে তাকিয়ে সে কি খুঁজে পারে, যে এমন একটা স্পিরিট, একটা ডিভাইন স্পিরিট, যেটা স্পিরিট অফ গড, এটা সব কিছুতে মিশে আছে, সব কিছুতে, যেটা হচ্ছে দিস ডিভাইন স্পিরিট ইজ দ্য সোর্স অ্যান্ড দ্য গাইডিং ফোর্স অফ অল ক্রিয়েশনস। কিভাবে? আকাশ, নদী, সমুদ্র, তারপরে গাছপালা, মনে করো মানুষের হৃদয়, সব জায়গাতে একটা স্পিরিটেই কিন্তু পাওয়া, আ মোশন, আ স্পিরিট দ্যাট ইম্পেলস all thinking things and all objects of all thoughts and rolls through all things. এটা আমরা পড়ি নাই, in in the air, in the blue sky, in the round ocean and in the heart of man or in human heart. এই যে স্পিরিটটা, এটা তিনি লাস্ট স্টেজে বুঝতে পারে। তো বাংলা দিয়ে তিনটা কথা মনে রাখবা, যে প্রথমে তিনি প্রকৃতিকে না বুঝে এনজয় করেন, লাইক একটা, এটা অ্যানিমাল প্লেজার বলা হয়, গরুর বাছুর বা হরিণ ছানা যেমন না বুঝে লাফালাফি করে বেড়ায় পাহাড়ের এখান থেকে ওখানে, ওরকম করে তিনি প্রথমভাবে এনজয় করেন। দ্বিতীয় ভাবে হচ্ছে যে ইউথ বয়স, সেন্স, এজ অফ সেন্সেস, পিরিয়ড অফ সেন্সেস, টাইম অফ সেন্সেস, সে তার সেন্স ব্যবহার করে ফিজিক্যাল বিউটি অফ নেচার, প্রকৃতির যে বাহ্যিক বিউটি, এটা দেখে সে প্রকৃতির প্রেমে পড়েছে। বাহ্যিক বিউটি কীরকম, যেমন কালার, স্মেল, যেটাই বলো আর কি, এগুলা। তারপরে লাস্ট স্টেজে এসে সে প্রকৃতি থেকে ফিলোসফি খুঁজে বের করেছে, অর্থাৎ সে প্রকৃতির বাই দ্য ফ্রম দ্য ফ্লোয়িং ফাউন্টেন, ব্লোয়িং রিভার, ব্লোয়িং এয়ার, ফ্লোয়িং ফাউন্টেন, রোলিং ওয়াটার অফ দ্য ফাউন্টেন, এবং ইন দ্য নেচার, ইন দ্য রকস, ইন এভরিথিং হি ফাউন্ড দ্য সাফারিং হিউম্যানিটি। কারণ যিনি যখন তিনি কবিতাটা লিখেছিলেন, তার কিছুদিন আগেই কিন্তু ফ্রেঞ্চ রেভলিউশন, অর্থাৎ 1789, এটা হচ্ছে দ্য টাইম অফ ফ্রেঞ্চ রেভলিউশন। ফ্রেঞ্চ রেভলিউশন শুরু হয়েছিল ফ্রান্সে 1789, ফ্রেঞ্চ রেভলিউশন শুরু হয়েছিল। তো দ্যাটস ওয়াই মানুষ সাফার করতেছিল, এটা তিনি প্রকৃতি খুঁজে পাচ্ছিলেন, প্রকৃতি যেন এগুলো তুলে ধরতেছে। অ্যান্ড দিস ইজ দ্য ফিলোসফি অফ নেচার হি গট ইন দ্য লাস্ট স্টেজ অফ হিজ লাইফ অ্যান্ড হি বিকেম আ ওয়ার্শিপার অফ নেচার। এই কবিতা আমাদেরকে এটাই শিক্ষা দেয়। এই তিনটে স্ট্যান্জাও এই পুরো কবিতা বোঝার জন্য যথেষ্ট। আবার যদি কবিতার সামারি পড়তে চাও, সামারিও এখানে আছে, তবে আজকে যেটা আমরা যতটুকু পড়লাম, এগুলা আমি তোমাদের গ্রুপে দিয়ে দেবো, এগুলো ক্লাসে পড়ানোর দরকার নেই, এটা তোমরা পারবা, ব্যাপার না। তাহলে দেখো আরেকটা করো, ন্যান্সি আরেকবার পড়ে দাও, এই স্ক্রিনটা দেখো, ন্যান্সি যদি চেঞ্জ হয়ে থাকে তাহলে এই স্ক্রিনটা পড়ো, দেখো। Lines composed a few miles above Tintern Abbey on revisiting the banks of the Wye during a tour, 13 July 1798, commonly known as Tintern Abbey. এই পুরোটা কিন্তু কবিতার নাম, উপরে যেটা ইনভাইটেড কমার মাধ্যমে দেখলা, আগে 1790 এর পুরোটাই কবিতার নাম, আর জানা বেশি পরিচিত টিন্টার্ন অ্যাবে নামে। আচ্ছা পড়ো। Tintern Abbey is a poem written by the British romantic poet William Wordsworth. Wordsworth had first visited the Wye Valley when he was 23 years old. His return 5 years later occasioned this poem, which Wordsworth saw as articulating his beliefs about nature, creativity, and the human soul. Tintern Abbey was included as the final poem in Lyrical Ballads, a 1798 collection of poems by Wordsworth and his friend and fellow poet Samuel Taylor Coleridge. Tintern is famous for its abbey and for the poets and painters such as Wordsworth and Turner, who visited it 200 years ago in the Romantic period. It is indeed a wonderfully romantic place, lying on the well side of the winding valley of the river Wye between Chepstow and Monmouth. Tintern Abbey of William Wordsworth is the first clear expression emotional change in poetry. It recognizes the power of nature to quicken the imagination of a creative mind. It helps us get an analysis of the three different stages in the gradual development of the poet's attitude to nature. A.
the period of the blood, the animal pleasures of his boyhood. B. The period of the senses, the enjoyment and apprehension of the sensuous beauty of nature in his youth. And C. The period of the imagination and the soul, his capacity to look on nature with a philosophical eye in his maturity. তাহলে দেখো ওই এর আগের যে স্ক্রিনটা পড়ছিল যে তিনটা জিনিস উল্লেখ করা আছে, এই তিনভাবে কবি প্রকৃতিকে দেখেছেন বা প্রকৃতির প্রতি তার অ্যাটিটিউডকে ব্যাখ্যা করেছেন। এই ছিল কবিতা টিনটার্ন অ্যাবে। এই কথাগুলো কানেক্ট হবে নেক্সট পয়েমে, ইন্টিমেশনস অফ ইমর্টালিটি। ইন্টিমেশনস অফ ইমর্টালিটি, হ্যাঁ বলো এনজামানুল। ভাইয়া টিনটার্ন অ্যাবে মানে কি?